রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দুর্ঘটনায় ৭০ জনকে উদ্ধার করে ইতোমধ্যে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে। এদিকে খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। সেই সঙ্গে উদ্ধার তৎপরতা ও আইন শৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও ২ প্লাটুন বিজিবি। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া আগামীকাল দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। ছাত্রছাত্রীদের এই ব্যাগের দৃশ্যই বলে দিচ্ছে বিমান দুর্ঘটনায় আহত নিহতদের সংখ্যা আসলে কত। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় একে একে বাড়ছে আহত, নিহত ও দগ্ধের সংখ্যা। দুপুর ১:১৮ দিকে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর F-7 BGI মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। জুনিয়র সেশনের এই ভবনে নার্সারি 1, 2, 3 এসব শ্রেণীর ক্লাস হয়। যুদ্ধ বিমানটি সরাসরি ভবনে আঘাত করে। ভবনটিতে সে সময় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী ছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এছাড়াও স্কুল শাখায় তখন নার্সারি থেকে ৭ম শ্রেণী পর্যন্ত ক্লাস চলমান ছিল। স্কুল ছুটির আগ মুহূর্তে বা ছুটি হবে এরকম সময়েই এই দুর্ঘটনাটি ঘটে। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরাও। হৃদয় বিদারক এই ঘটনার পরপরে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট এবং আশপাশের সেনাবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজ শুরু করে। সাধারণ মানুষ উদ্ধার তৎপরতায় তাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায়। যুক্ত হয় মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। ছুটে যান স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, হলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা আপনাদেরকে বলতে পারবো। আমাদের যারা মারা গিয়েছেন এবং যারা আহত হয়েছেন সবার আরোগ্য কামনা করছি এবং ফ্যামিলির প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন। এ সময় আশপাশে হতাহত অনেকের দেহ ছড়িয়ে ছিটিয়ে ছিল। দগ্ধদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ছুটে যায় আশপাশের হাসপাতালগুলোতে। ছুটে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। একসাথে এত হতভাগ্য শিশু কিশোরের জরুরি চিকিৎসা, রক্ত ও চিকিৎসক সংকট দেখা দেয়। খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে ছুটে যান চিকিৎসক ও রক্তদাতারা। আইএসপিআর জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করে। বিমানটি আকাশে 13 মিনিটের মতো উড্ডয়ন করে। বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের এই শোক মুহূর্তে সংহতি প্রকাশ করে মঙ্গলবার জাতীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি। দর্শক, মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে উত্তরার বিভিন্ন হাসপাতালে চলছে আহত শিক্ষার্থীদের চিকিৎসা। উত্তরার আধুনিক হাসপাতাল থেকে চিকিৎসার সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন মাহমুদা আক্তার পুষণ। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে আজ দুপুরে দিয়াবাড়ি মাইলস্টোন অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় যে ঘটনাটি ঘটেছে তার ধারাবাহিকতায় কিন্তু আমরা বিভিন্ন হসপিটালগুলো ভিজিট করে এখন আছি বাংলাদেশ মেডিকেলে। আপনাদের যদি দেখাতে চাই, এই যে জরুরি বিভাগ, এখানে কিন্তু স্বজনরা ভিড় করেছে, এখানে তাদের চিকিৎসা চলছে। ইভেন এই পর্যন্ত আমরা যতটুকু জেনেছি নিহত 19 জন, আহত 164 জন, আগুনে দগ্ধ 54 জন। তো আপনারা জানেন যে বিমান দুর্ঘটনায় যে হসপিটালগুলোতে আহতরা ভিড় করেছেন তাদের কিন্তু প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন। তো কেউ যদি আপনারা রক্ত দিতে চান তাহলে আপনারা উত্তরা বিভিন্ন হসপিটালগুলোতে আসতে পারেন। দর্শক, উত্তরা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদা আক্তার পুষণ। এক হৃদয় বিদারক চিত্র জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। কেউ খুঁজছেন স্বজন, সন্তান, কারো প্রয়োজন অভিভাবক। রক্ত দেওয়ার জন্য ছুটে এসেছেন অনেকেই। কিছুক্ষণ পর পর সাইরেন বাজিয়ে ঢুকছে অ্যাম্বুলেন্স। তখন অপেক্ষমান প্রতিটি মানুষ হয়ে উঠছেন স্বেচ্ছাসেবক। একটা প্রাণ বাঁচানো সে কি আকুতি! সবার চোখে মুখে শোকের ছায়া। সন্ধ্যা পর্যন্ত প্রাথমিক হিসেবে বার্ন ইনস্টিটিউটে ভর্তি অন্তত 70 জন। হৃদয় বিদারক সে পরিস্থিতির কথা জানাচ্ছেন সাইদুর রহমান আবির। জাতীয় বার্ন ইনস্টিটিউট। একের পর এক আসছে অ্যাম্বুলেন্স, বাজছে সাইরেন।
পুরো ইনস্টিটিউট জুড়ে শোকের মাতম, স্বজনদের দিক বেদিক ছোটাছুটি। জানি না আমার ছেলে কেমন আছে। আমি বলি যে সব মায়ের সন্তান ভালো থাকুক। আমার সন্তানের যেমন আমার কষ্ট, সেরকম সবার মার কষ্ট। আমি তো সবার মার সন্তান, জানি আমার চোখে আমি দেখছি যে অনেকে নাই। উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ফাইটার বিমান বিধ্বস্ত হওয়ার পর আহত শিক্ষার্থীদের অনেককে নিয়ে আসা হয়েছে এই বার্ন ইনস্টিটিউটে। সঙ্গে দুটো পেশেন্ট ছিল, তাদের কোনো গার্ডিয়ান ছিল না, তাদেরকে আমি নিয়ে এসে ভর্তি করছি। সব মিলে খুব বাজে একটা অবস্থা। অনেক স্টুডেন্ট ভর্তি আছে শুনলাম, তো ওইখান থেকে হচ্ছে আমরা এখানে আসছি। ইনস্টিটিউটের চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় কিংবা সামনে জড়ো হওয়া শত শত উৎসুক জনতা সবাই যেন স্বেচ্ছাসেবক। সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চিকিৎসা প্রদানে ব্যস্ত দায়িত্বরত চিকিৎসক ও নার্স। নির্বিঘ্নে যাতে আহতদের নিয়ে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে সেজন্য দোয়েল চত্বর থেকে জরুরি বিভাগ পর্যন্ত কাজ করছে স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন। 10 মিনিট লেটের কারণে কিন্তু একটা মানুষ মারা যায় ভাই। আমার রাস্তাটা ক্লিয়ার থাকলে আমি 10 মিনিট আগে হসপিটালে পৌঁছে যেতে পারি। রাস্তার কারণে যদি কোনো স্টুডেন্ট কিছু আইন শৃঙ্খলা বাহিনী জরিমানা দেবে। আহতদের মধ্যে অধিকাংশই শিশু কিশোর। তাদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। অনেককেই নেওয়া হয়েছে আইসিইউতে। স্বজনরা ছুটছেন দিক বেদিক পুরো ইনস্টিটিউট জুড়ে। আমার চোখে যতদূর আমি দেখেছি মনে হয় না খুব একটা ভালো ইয়াতে নেই। সবারই অবস্থা প্রচণ্ড খারাপ। আহতদের দেখতে এবং তাদের পাশে দাঁড়াতে একের পর এক ছুটে আসছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং চিকিৎসা সেবা সম্পূর্ণ শতভাগ নিশ্চিত করতে আসছেন সরকারের বিভিন্ন উপদেষ্টারা। শরীর পুড়ে গিয়ে আহত শিশু কিশোর সহ বিভিন্ন বয়সের মানুষের আর্তনাদে যেন হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মাইলস্টোন কলেজের সামনে আছেন সহকর্মী এস এম আরিফ, জানাচ্ছেন উদ্ধার তৎপরতার সবশেষ পরিস্থিতি। সাম্প্রতিক সময় আসলে এত ভয়াবহ দুর্ঘটনা কিন্তু ঘটেনি এবং সেটি যারা এখানে প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা সেই ভয়াবহ দুর্ঘটনার কথা বলেছেন আমাদের কাছে। তারা স্বচক্ষে দেখেছেন। আসলে যেটি বলেছে একজন বলেছেন যে একটি আগুনের কুণ্ডুলির মতো এসে পড়েছে মনে হয়েছে তাদের কাছে। এই যে শিক্ষার্থী, ছোটো ছোটো শিক্ষার্থী রয়েছে, ভবনটি রয়েছে সেটার সামনে, পাশাপাশি যারা শিক্ষার্থী, অন্যান্য শিক্ষার্থীরা রয়েছে অন্যান্য ভবন, যেখানে একটা স্কুল অ্যান্ড কলেজ, সেই শিক্ষার্থীরাও আমাদেরকে জানিয়েছেন বিকট একটি শব্দের তারা শুনতে পেয়েছেন ক্লাসরুম থেকে বা কক্ষ থেকে। তারপরে তারা বের হয়ে, তারা কিন্তু যারা শিক্ষার্থীরা অন্যান্য ক্লাসরুমের ছিলেন তারা কিন্তু বের হয়ে যখন আগুন দেখতে পেয়েছেন তারা কিন্তু দিক বিদিক ছোটাছুটি করেছেন এবং সেখানেও অনেকে আহত হয়েছেন, সেটাও আমরা দেখতে পেয়েছি। আর আরেকটি বিষয় যেটি, এই যে উত্তরার দিয়াবাড়ি থেকে উত্তরা পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরি যারা উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু প্রায় দখল করে রয়েছেন। আমরা যতদূর দেখেছি হেঁটে আমাদের কিন্তু প্রায় উত্তরা থেকে এই দিয়াবাড়ির এই মাইলস্টোন স্কুল পর্যন্ত হেঁটে আসতে হয়েছে, এত পরিমাণ উৎসুক জনতা। কারণ জানেন যে যেহেতু বলেছে যে একটি প্রাইমারি যে শিক্ষার্থীরা তাদের উপরে কিন্তু এই দুর্ঘটনা ঘটে, সে কারণে এই ছোটো ছোটো শিক্ষার্থীর কারণে এটি আরও বেশি নাড়া দিয়েছে সাধারণ যে জনতা তাদের মনে। তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ এস এম আরিফ। দর্শক, দিয়াবাড়ি ঘটনাস্থল থেকে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী এস এম আরিফ। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের প্রয়োজন বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে রাজধানী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আজ জাতীয় জীবনে বিরাট একটি ট্র্যাজেডির দিন। এ ঘটনা সবাই শোকাহত, বাকরুদ্ধ। চিকিৎসার জন্য যত প্রস্তুতি দরকার চিকিৎসকরা করছেন। বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে সে ব্যবস্থাও করা হবে। এ দুর্ঘটনা কেন ঘটল তা তদন্ত করে বের করা হবে বলে জানান আইন উপদেষ্টা। ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন
তারপরে যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন, যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। কিন্তু কোনো কিছুর বিনিময়েও আমরা আজকে যা হারিয়েছি সেটা শোক পূরণ করার মতো না। আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে, পতাকা অর্ধনমিত থাকবে এবং আমাদের প্রধান উপদেষ্টা বারবার ফোন করে খবর নিচ্ছেন যারা আহত অবস্থায় আছেন, যারা সংকটাপন্ন অবস্থায় আছেন, তাদের পাশে আমরা সবাই এসে দাঁড়াবো। দগ্ধদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। পরে জামায়াত আমির সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তা প্রদানের আহ্বান জানান। চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন আমরা বলে এসেছি বার্ন ইউনিটে ইনশাল্লাহ আমরা যাব, তারা যেন তাদের সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করেন। আমাদের সহকর্মীদেরকে ইতিমধ্যেই আমরা আহ্বান জানিয়েছি, রক্ত লাগে রক্ত দিবে, ঔষধ লাগে ঔষধ দিবে, টাকা লাগে টাকা দেবে এবং যত ধরনের সহযোগিতা আছে সব দিয়ে যেন এই মানুষগুলার বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি। আমরা দেশবাসীকেও আহ্বান জানাবো যে প্রথমত তাদের জন্য সবাই যেন দোয়া করে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। দ্বিতীয়ত যার যেখানে যেটুকু করার আছে সরকার এবং দেশবাসী সবাই যেন আমরা সর্বোচ্চটা করতে পারি। ঘনবসতি ও জনবহুল এলাকায় যুদ্ধ বিমানের মহড়া প্রশিক্ষণ কার্যক্রম না চালানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুর্ঘটনাস্থল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে গিয়ে এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানান। রুহুল কবির রিজভীর সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আইনি উপস্থিত ছিলেন। যারা এটা কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, এখানে ত্রুটি আছে কিনা সেটা দেখা উচিত। আমরা সাদা চোখে যেটা দেখি যে এইরকম ঘনবসতি এলাকায় প্রশিক্ষণ বিমান এখানে প্রশিক্ষণ দেবে, এটা খুব স্বাভাবিকভাবে আমার মনে হচ্ছে। আজকে যে স্কুলটির উপর মাইলস্টোন স্কুল, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সকল ছাত্র জনতাকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে চট্টগ্রামে এক সমাবেশে এই আহ্বান জানান তিনি। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় প্রচুর হতাহতের ঘটনা ঘটেছে। আমরা শোক প্রকাশ করছি সেই ঘটনায় এবং আমরা দোয়া করি, প্রার্থনা করি যাতে যারা আহত হয়েছে তারা দ্রুত সুস্থ হয়ে যাবে এবং এই ঘটনার হতাহতের পরিমাণ যত কম হবে ততই আমাদের জন্য মঙ্গল। আপনারা প্রত্যেকের জায়গা থেকে দোয়া প্রার্থনা করবেন এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা এগিয়ে আসার জন্য ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবেলার জন্য আহ্বান জানাই, অনুরোধ করি। 10 দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার 16তম দিনের আলোচনায় কথা বলেন তিনি। কমিশন কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায় না উল্লেখ করে আলী রিয়াজ বলেন, কোনো বিষয়ে কারো দ্বিমত থাকলে সনদে সেটিও উল্লেখ করা হবে। তিনি আরও বলেন, অধিকাংশ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে চলে এসেছে কমিশন। সহযোগিতা অব্যাহত থাকলে চলতি মাসের মধ্যেই হবে জাতীয় সনদ। এদিকে বৈঠক চলাকালেই আসে উত্তরার মর্মান্তিক দুর্ঘটনার খবর। সঙ্গে সঙ্গে বৈঠক মুলতবি করা হয়। তাহলে সেটা বাদ দেওয়ার ব্যাপারে কমিশন কোনো অবস্থা নেই। কমিশন মনে করে যে এগুলি গুরুত্বপূর্ণ, সেই যে কারণে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইব না। কিন্তু আমাদের একটা অবস্থান তো অবশ্যই থাকবে যে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য এগুলো আমরা প্রয়োজনীয় মনে করেছি, অন্যথা এগুলো উপস্থাপন করার প্রয়োজন হতো না। সেগুলো বিবেচনায় রেখে আপনারা আশা করি আগামী আজকের থেকে 10 দিনের মধ্যে আমরা এক জায়গায় উপনীত হব, একটি জাতীয় সনদ তৈরি করব। সেজন্য আপনারা যে আন্তরিকতা নিয়ে সহযোগিতা করছেন তার জন্য ধন্যবাদ। এটি অব্যাহত রাখুন। আমরা অবশ্যই সকলে মিলে এক জায়গায় উপনীত হতে পারবো আগামী 10 দিনের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে বন্দুক রেখে যারা ফায়দা হাসিল করতে চায় তারাই নির্বাচনে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আনুপাতিক হারে নির্বাচন বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকারকে অস্থিতিশীল করার পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট।
জুলাই গণ অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান ও সম্মাননা প্রদান উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। সবাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পিআর পদ্ধতিতে যারা নির্বাচনের পক্ষে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। একটা রাজনৈতিক দল হঠাৎ করে দেশে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনী দাবি করছেন বা দাবিতে সোচ্চার হয়েছেন, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। জুলাই বিপ্লবের কৃতিত্ব একক কোনো গোষ্ঠী বা দলের নয় উল্লেখ করে তিনি বলেন, ফেসিবাদ বা স্বৈরাচার ঠেকাতে জনগণের ঐক্যই যথেষ্ট। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারি বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। এটি এখন কথাটি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে। কথাটা রক্ত দিয়ে যারা দেশের মানুষের অধিকার রক্ষা করেছে সেই শহীদদের ঋণ পরিশোধ করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এক বছরের গণ অভ্যুত্থানে যে শহীদদের একটি তালিকা হতে হবে, সেই তালিকাটি কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। ৭১ থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের শহীদ, এই শহীদগণ রাষ্ট্রীয়ভাবে গ্রহণীয়, স্মরণীয়, বরণীয়। সকল শহীদই প্রাণের আত্মত্যাগের কথা যেন ভুলে না যায়। বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতাও কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা বিভিন্নভাবে ইনজিওর্ড হয়েছেন সেই মানুষগুলোর সুস্থতা কামনা করে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ২০২৪ সালের ২১ জুলাই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সরকারি চাকরিতে ৭% কোটা ব্যবস্থা রেখে বাকি ৯৩% পদে মেধার ভিত্তিতে নিয়োগ এবং সরকারের নির্বাহী বিভাগকে অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে নির্দেশ দেওয়া হয়। ২১ জুলাই দেশজুড়ে কারফিউর মাধ্যমে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে ১৯ জন নিহত হন। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। কোটা সংস্কার আন্দোলন সহিংসতা রূপ নেওয়ার পর ২০২৪ সালের ২১ জুলাই সরকারি চাকরির ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সরকারি চাকরিতে ৭% কোটা রেখে বাকি ৯৩% পদে মেধার ভিত্তিতে নিয়োগ এবং সরকারের নির্বাহী বিভাগকে অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে নির্দেশ দেওয়া হয়। ২১ জুলাই দেশজুড়ে কারফিউর মধ্যেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন সংঘর্ষে ঢাকা সহ সারা দেশে ১৯ জন নিহত হন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নরসিংদীতে ৪, গাজীপুরে ২, নারায়ণগঞ্জে ১, সাভারে ১ ও চট্টগ্রামে ১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এদিন দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে কয়েকশো আন্দোলনকারী আহত হন, যাদের অনেকের অবস্থা সংকটাপন্ন ছিল। এছাড়া এদিন সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৯ গাড়িতে আগুন দেওয়া হয়। ২১ জুলাই চতুর্থ দিনের মতো সারা বাংলাদেশে ইন্টারনেটবিহীন এবং কারফিউ বলবৎ ছিল। এদিন ভোরে ঢাকার পূর্বাঞ্চল এলাকায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে পাওয়া যায় এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত ২:৩০টার দিকে রাজধানীর খিলগাঁও থেকে নাহিদ ইসলামকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় তুলে নেওয়া হয়। শনিবার দিবাগত রাতে ২টা থেকে ৩টা নাগাদ এমন থমথমে পরিবেশেই আপিল বিভাগ থেকে আসে নতুন সিদ্ধান্ত। শিক্ষার্থীদের চাওয়া ছিল কোটা ব্যবস্থার সংস্কার। সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরার পর অবশেষে আন্দোলনের ২১তম দিনে সেই সংস্কারের রায় আসে আপিল বিভাগ থেকে। আদালতের এই রায়কে স্বাগত জানান সে সময়কার বিভিন্ন মন্ত্রী। সাধুবাদের পরেও কারফিউ অনির্দিষ্টকালের জন্য বাড়ায় সরকার। পরিস্থিতি তখনও আয়ত্তের বাইরেই। সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী আর কোস্টগার্ডকেও এদিন দেখা যায় মাঠে। রাজধানী সহ সারা দেশের প্রতিটি মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলে কঠোর তল্লাশি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য সরকারি চাকরিতে কোটা থাকবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, ৫ আগস্ট জুলাই শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। জুলাই শহীদ পরিবারের এককালীন অনুদানের অবশিষ্ট টাকার সঞ্চয়পত্র ২০২৫-২৬ অর্থ বছরে জুলাই মাস থেকে প্রদান করা হবে বলেও জানান উপদেষ্টা। বিধিমালা অনুযায়ী সরকার প্রত্যেক শহীদ পরিবারকে সঞ্চয়পত্রের আকারে এককালীন ৩০ লক্ষ টাকা অনুদান প্রদান করবে। ২০২৪-২৫ অর্থ বছরে ৭৭২টি শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে স্বামী বা স্ত্রী, ঔরজাত সন্তান বা গর্ভজাত সন্তান, মাতা ও পিতা, উত্তরাধিকারী আইন অনুসারে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র মোট ৭৭ কোটি
20 লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। বিধিমালা অনুযায়ী ক শ্রেণীর জুলাই যোদ্ধাগণ এককালীন নগদ 5 লক্ষ টাকা অনুদান পাবে, যার 2 লক্ষ টাকা করে সর্বমোট 9,86 লক্ষ টাকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। বিগত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় যারা সারের ডিলারশিপ পেয়েছিল এবার তাদের বাদ দিয়ে প্রকৃত ডিলারদের লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশের সারের কোনো সংকট নেই। বিগত সরকারের আমলে কৃষি যন্ত্রপাতি আমদানিতে ব্যাপক দুর্নীতি হয়েছিল উল্লেখ করে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে সংশ্লিষ্ট কাগজপত্র পাঠানো হয়েছে বলে জানান কৃষি উপদেষ্টা। দুর্নীতি ছিল, বাট এই দুর্নীতিটা যেন করার জন্য আমরা এটা কাগজপত্র ইসে পাঠাই দিছি দুর্নীতি দমন কমিশনে, যেহেতু এটার ইনভেস্টিগেশন আমাদের পক্ষে সব কিছু করা সম্ভব নয়। এই জন্য আমরা বলছি দুর্নীতি দমন কমিশনে এটা ইনভেস্টিগেশন করা, যারা দুর্নীতি করছে তারা যেন শাস্তির আওতায় আসে। ইলিশের দাম এখনো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে পারেনি বলে দায় স্বীকার করলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানান, এ মৌসুমে ইলিশের দাম কমাতে পদক্ষেপ নেবে সরকার। দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, এবছর 12 জুন থেকে 20 জুলাই পর্যন্ত মাত্র 46,790 মেট্রিক টন ইলিশ মাছ আহরিত হয়েছে। অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছের দেশ ভরি, এই স্লোগানকে সামনে রেখে আগামী 22 জুলাই থেকে 28 জুলাই 7 দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান মৎস্য উপদেষ্টা। দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই বছরের 22 থেকে 28 জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ 2025 একযোগে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে অর্থাৎ সমগ্র দেশব্যাপী উদযাপিত হতে যাচ্ছে। এটা আমরাও গ্রহণ করি না যে এই দামে ইলিশ থাকবে, তাহলে তো এটা নির্দিষ্ট কিছু লোক ছাড়া খেতে পারবে না। যেটা আমাদের মূল চাওয়া সেটা হলো যে এটা সাধারণ মানুষের নাগালে অন্তত 1500 টাকার নিচে যেন আনতে পারি, সেটা আমরা চেষ্টা করছি।